সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। লিস্টে নাম আছে কিন্তু নাম নেই পোর্টালে, হতাশায় বিএলও সঞ্জয় কুমার ঘোষ। নজরে জলপাইগুড়ি পুরো এলাকার উন্নয়নে বরাদ্দ প্রায় ৩৯ কোটি টাকা। এবার আসছে বিস্তারিত সংবাদে। লিস্টে আছে নাম কিন্তু নাম নেই পোর্টালে। ৯৮% কাজ শেষ করে ফেললেও নির্বাচন কমিশনের ভুলে নিজের ফর্ম আপলোড করতে না পেরে রীতিমতো হতাশ জলপাইগুড়ির ১৭/৩৭ পার্টের বিএলও সঞ্জয় কুমার ঘোষ। ফর্ম আপলোড করতে গেলেই নিজের নামের জায়গায় আসছে এক মহিলার নাম। বাধ্য হয়ে এবারে নিজেরটা অসমাপ্ত রেখে দায়িত্ব সম্পন্ন করার কথা ভাবছেন জলপাইগুড়ির বড়ুয়াপাড়ার বিএফপি স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বাবু। এই ঘটনায় হতবাক পাড়া প্রতিবেশী থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান। কমিশনের এই ভুলে এবারে তাকেও নোটিশের মুখোমুখি হতে হবে বলে আশঙ্কা কাজ করছে বিএলও সঞ্জয় কুমার ঘোষের মনে। বিএলও সঞ্জয় কুমার ঘোষের বাড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের গোমাস্তাপাড়ায়। ২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে সঞ্জয় ঘোষের। তার ১৭/৩৭ পার্টে এসআইআর তালিকায় নাম রয়েছে ৬৩০ জন ভোটারের। এসআইআর প্রক্রিয়া শুরুর পর এই পর্যন্ত ৯৮% কাজ শেষ করে পোর্টালে লোড করে ফেলেছেন সঞ্জয় বাবু। তবে নিজের নাম নথিভুক্ত করতে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন মাস্টার মশাই। ২০০২ তালিকায় নাম রয়েছে তার, কিন্তু এসআইআর ফর্ম, বিধানসভা, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর সবকিছু দিয়ে নিজের ফর্ম লোড করতে গেলেই দেখছেন তার জায়গায় উঠে আসছে সুরুচিবালা চক্রবর্তী নামে এক মহিলার নাম। বিষয়টি প্রশাসনের সব স্তরে জানিয়েছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। তাই এখন নিজের সেই ফর্ম ফিল আপ অসমাপ্ত রেখেই কাজ শেষ করা ছাড়া আর কোনো উপায় দেখছেন না খোদ বিএলও সঞ্জয় কুমার ঘোষ। প্রথমত আমি হতাশ, কারণ হচ্ছে আমি ৯৮% কাজ শেষ করে ফেলেছি, তারপরেও এখনও নিজের ফর্ম ডিজিটাইজ করতে পারছি না। কারণ ২০০২ সালে আমার ভোটার লিস্টে নাম আছে, কিন্তু যখনই ডিজিটাইজ করতে যাচ্ছি দেখছি অন্য একজনের নাম দেখাচ্ছে। আমি প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েছি, কিন্তু এখনও কোনো সমস্যার সমাধান হয়নি। জানি না কবে হবে। যদি না হয় তাহলে হয়তো এইভাবেই ফর্মটা জমা দিতে হবে। তার ফলে আমাকে বেশ কাঠখড় পোড়াতে হবে, হয়তো একটু দৌড়ঝাঁপ করতে হবে, নোটিশও হতে পারে। কিন্তু ৯৮% কাজ করার পরেও নিজেরটা না করাতে একটা হতাশা কাজ করছে আমার মধ্যে, যে এটা কেমনভাবে সম্ভব। ভুলটা যদি হয় তাহলে নির্বাচন কমিশনের তো অবশ্যই বলবো, কারণ যখন তারা ডিজিটাইজ করেছিল এই ২০০২-এ, তখন আমার নামটা কোনোভাবে বাদ পড়ে গেছে। আপনি তো একজন প্রধান শিক্ষক। আমি প্রধান শিক্ষক। স্বাভাবিকভাবে এটা তো একটা, আপনি কি জানিয়েছেন? হ্যাঁ, সমস্ত স্তরে জানানো হয়েছিল, এই আরও বিডিও ডিএম প্রত্যেকেই জানে, কিন্তু সমস্যার এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। কিন্তু আপনাকে তো সব জমা করতে হবে। করতে তো হবেই, সেটাই তো ভাবছি কীভাবে করবো। যদি না হয় একান্ত হবে, এভাবেই জমা করে দিতে হবে। নিজেরটা বাদ দিয়ে তো জমা করা যাবে না, এই যা আছে এইভাবেই বাদ দিব। নিজেরটা অসমাপ্ত রেখে হয়তো নোটিশও আসতে পারে আমার, সেটার জন্য প্রস্তুতি। হ্যাঁ, প্রস্তুতি তো নিতেই হবে, কিছু উপায় নেই। তবে একটা হতাশা কাজ করছে, এটা তো অবশ্যই। মতামতের থেকে সব থেকে বেশি হচ্ছে আশঙ্কা, কারণ হচ্ছে যাদের ভরসায় আমার গোটা এলাকার বাসিন্দাদের নাম উঠবে এবং ডিজিটাইজেশন হবে এবং এসআইআর টোটাল পদ্ধতিটা যার মাধ্যম দিয়ে হবে, দেখা যাচ্ছে যে ওনার নাম লিস্টে আছে অথচ পোর্টালে নেই, তো করতে পারছে না। তো এটা তো একটা আশঙ্কা, কারণ কমিশনের গতিবিধি কি আমরা পরিষ্কার বলতে আমরা নিজেরাও ক্লিয়ার না। তার কারণ বহুত মানুষের হয়রানি হচ্ছে, এবং একটা সাধারণ মানুষ যদি এরকম অবস্থায় পড়ে তাহলে কি হবে, প্রশ্নটা থেকেই যায়। এটা তো আমরা অবাক হয়ে যাচ্ছি। আমাদেরই পার্টির বিএলও, আমাদের কাগজপত্র উনি ঠিক করে দিলেন, এখন দেখছি উনারই নাম নাই। এটা তো অবাক বিষয়। প্রশাসনের এই বিষয়টা দেখা উচিত এবং প্রশাসনের এই বিষয়টা নিয়ে ভাবা উচিত। যত তাড়াতাড়ি হয় ওনার নাম নথিভুক্ত করা উচিত। দীর্ঘদিনের পরিচিত, আমরা ছোটোবেলার থেকে দেখে আসছি। আর দীর্ঘদিন আমাদের পার্টির সমস্ত কাজকর্ম উনিই করেন। আমাদের এখানকার স্থায়ী, এবং আমরা সবাই একসাথে এখানে থাকি আছি। আমাদের সবার ঠিক আছে, উনি বিএলও, ওনার নাম নেই, এটা তো অবাকের ব্যাপার। পিনাকি শীলের রিপোর্ট।
জলপাইগুড়ি পুরো এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজে মোট ৩৯ কোটি টাকা বরাদ্দ হয়েছে। বুধবার সাংবাদিক বৈঠকে এই তথ্য প্রকাশ করলেন পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়। তিনি জানান, আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের মাধ্যমে ৮২৬টি উন্নয়নমূলক কাজ সম্পন্ন হওয়ার পথে। এরই মধ্যে ৫৮৬টি কাজের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন, ৮৪টি কাজের ওয়ার্ক অর্ডার জারি হয়েছে এবং ৩৩৪টি কাজ ই টেন্ডার শেষ। এছাড়াও বাকি কাজগুলির বাজেট ১ লক্ষ টাকার নিচে। একই সঙ্গে পুরপ্রধান জানিয়েছেন, ১৬ কোটি টাকা ব্যয় হাউজিং ফর অল প্রকল্পের বাড়ি নির্মাণের কাজ শুরু হচ্ছে। তিনি আরও বলেন, নারী উন্নয়নের ক্ষেত্রে পুরসভা উদ্যোগী হয়েছে। পুরসভার ১৮২ জন মহিলাকে স্বনির্ভর করার প্রকল্প চালু হয়েছে। চাই যে আমরা আমাদের পাড়া আমাদের সমাধান একটা যুগান্তকারী পরিকল্পনা, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রেন চাইল্ড। সে আমাদের পাড়া আমাদের সমাধানে আমাদের টোটাল স্কিম মানে ম্যানুয়াল টেন্ডার ১,৯৯,৯৯৯ টাকা অবধি ম্যানুয়াল টেন্ডার হয়, আর তার উপরে গেলে ই টেন্ডার হয়। ৮২৪টা টোটাল হচ্ছে অ্যাপ্রুভড স্কিম, ১০,১৮,০০,০০০ টাকা সব মিলে। তার মধ্যে আমরা ৫৮৬টা টেন্ডার ইতিমধ্যে ইনভাইট করতে পেরেছি, যেটা হয়তো আর কোনো পৌরসভা বা আর কোনো কর্পোরেশন এখন অবধি করে উঠতে পারেনি এত দ্রুত গতিতে। এর মধ্যে আমরা ওয়ার্ক অর্ডার ৮৪ জন্য ইস্যু করেছি এবং ৪৮টা কাজ আমরা স্টার্ট করেছি এবং ১৪টা কাজ ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। এটা একটা আমরা ওপেনিং প্রোগ্রাম খুব দ্রুত আগামী সপ্তাহে করব। ২৪০টা ই টেন্ডার আমরা ফ্লোট করেছি, সেটা যেহেতু ই টেন্ডার তো সারা সার্ভার তো একটাই, সবখানে স্লট পেতে হবে। আমাদের ডিসেম্বরের শেষ দিকে স্লট এবং আমরা কিন্তু জানুয়ারির মধ্যে আমরা শেষের দিকে ওয়ার্ক অর্ডার দিয়ে কাজ শুরু করে দেবো, মানে যাতে নির্বাচন বিধি কোনো কাজ, যে ইলেকশন কমিশন যদি নির্বাচন ডিক্লেয়ার করে, নির্বাচন বিধি কোনো কাজ আটকাতে পারবে না। ঠিক আছে, এবার ম্যানুয়াল টেন্ডার আর একটাও পেন্ডিং বাকি নেই, ১ লাখের নিচে। কতগুলো আছে আপনার ম্যানুয়াল ই টেন্ডার? হচ্ছে পেন্ডিং আছে ২৪০, ৯৪টা হচ্ছে ই টেন্ডার ইনভাইটেড হয়েছে এখন অবধি, আর টোটাল টেন্ডার ইনভাইটেড। তার মানে আপনি ধরে নিতে পারেন ই টেন্ডার ৩৩৪টা, তাহলে ৮২৬ থেকে ৩৩৪ যদি আপনি বাদ দেন, এই সংখ্যাটা পুরোটাই ম্যানুয়াল টেন্ডার। ৩34টা ই টেন্ডার, 500টা ম্যানুয়াল টেন্ডার আমরা করে দিয়েছি, মানে ইটস নট এ জোক। ঠিক আছে, তার মানে আমরা কি গতিতে কাজ করার চেষ্টা করছি টিম জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি, সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় যেটা হচ্ছে আপনাদেরকে যেটা বলা খুব জরুরি, সেটা হচ্ছে যে আমরা এই যে মানুষদের যে বাড়ি হাউজিং ফর অল প্রকল্পে যে বাড়ি হয়েছে, যে ৩,৬৮,০০০, যার মধ্যে ১,৯৩,০০০ টাকাই দেয় রাজ্য সরকার, সেই বাড়ির প্রকল্পে আমরা কিন্তু ২০১৫-১৬ থেকে ২০২১-২২ অবধি আমরা ইতিমধ্যে আমরা প্রায় ২,২,২,২২ টাকা টেন্ডার করেছি এবং দ্রুত হয়তো এই বছরের মধ্যেই আমরা টেন্ডার ফ্লোট করে দেবো ১৬ কোটি টাকা। তার কিন্তু ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল আমার হাতে রয়েছে, এরকম ১৬ কোটি টাকা ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল। এবং এই কাজ কিন্তু জলপাইগুড়ি পৌরসভার ক্ষেত্রে বিভিন্ন ওয়ার্ডে একটা যুগান্তকারী প্রগতি আনবে। এবং একটা কথা আপনাকে বলি, একটা মাঝে মাঝে সাংবাদিক বন্ধুরা আমাকে বলতেন যে এই যে কলকাতাতে দেখা যায় যে কমিউনিটি টয়লেট, পাবলিক টয়লেটের জলপাইগুড়িতে কম, আমরা ২১টা, রাজ্য সরকার আমাদেরকে ২১টা স্যাংশন করেছে এবং তার আমরা ইতিমধ্যে টেন্ডার ফ্লোট করে ওয়ার্ক অর্ডার দিয়েছি। আমরা এখানে করছি হচ্ছে ১,৮৩,০০,০০০ টাকা, ১,৮৩,০০,০০০ টাকার আমরা এই টয়লেটগুলো করছি ২১টা স্পটে, এবং তার স্পটগুলো আমি আপনাদের দিয়ে দেবো, আপনারা দেখে নেন। এটা খুব মানে এটা কিন্তু একটা ম্যাসিভ প্রোগ্রেস। আমি বলছি যাচ্ছি একটা করে। পথশ্রী, যেটা আমরা ৫২টা রাস্তা স্যাংশন করতে পেরেছি, এই পথশ্রীতে আপনি মিনিমাম যদি অ্যালটমেন্ট হয়, আমাদের আজকে একটা টেন্ডার ইনভাইট করছে, আমরা এটা এমইডিকে দিয়ে করাচ্ছি, মিউনিসিপ্যালিটি এমইডিকে দিয়ে, ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরকে দিয়ে করাচ্ছি। আজকে 10 লক্ষ টাকার একটা স্যাম্পল টেন্ডার আমরা ফ্লোট করে তারপরে সেটাকে আমরা অ্যাপ্রুভালে পাঠিয়ে দেবো এবং সেটা অ্যাপ্রুভ হয়ে আসা মাত্র আমরা পরবর্তী ৫২টা কাজের টেন্ডার করে আমরা চেষ্টা করছি বিধানসভার আগেই ওয়ার্ক অর্ডার দেওয়ার, এবং সেটাতেও আপনি ধরে নিতে পারেন ১৫ কোটি টাকা আমরা পৌরসভা খরচা করব। তার মধ্যে আমাদের রাজ্য সরকার দেবে 50%, আমরা দেবো 50%। তা এই জায়গায় দাঁড়িয়ে না, পথশ্রীতে পুরোটাই রাজ্য সরকার টাকা দেবে, আপনার ইয়েতে হাউজিং ফর অলে আমাদের 50% রয়েছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। ৩রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন হলো শহর জলপাইগুড়িতে।
প্রতি বছরের মতো এবছরেও প্রতিবন্ধী দিবসকে কেন্দ্র করে জলপাইগুড়ি শহরের ক্লাব রোডের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়। জেলার বাইরে থেকেও অনেক প্রতিবন্ধীরা এবছরের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এবছর অ্যাসোসিয়েশনের 43তম বছরে পড়ল প্রতিবন্ধীদের নিয়ে এই অনুষ্ঠানের কর্মসূচি। বিভিন্ন ক্লাব, সরকারি আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠান করা হয়। প্রতিবন্ধীদের অধিকার আদায়ের লক্ষ্যে শহরে মিছিল বেরোয়। এবছর প্রতিবন্ধীদের নিয়ে একটি ভিডিও সিনেমা করা হয়েছে, যা দেখানো হলো। এছাড়াও প্রতিবন্ধীদের হাতের তৈরি বিভিন্ন সামগ্রী স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। প্রতিবন্ধীদের নিয়ে প্রতিযোগিতার পুরস্কার বিতরণীয় করা হলো। পাশাপাশি 9 জন প্রতিবন্ধীকে সম্মান জানানো হয়। প্রতিবন্ধকতাকে দূরে ফেলে রেখে সমাজের জয় অর্থাৎ সফল হয়েছেন যারা, তাদের নিয়েই এই বিশেষ অনুষ্ঠান। অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জয় চক্রবর্তী কি বললেন, শুনুন। 3রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস। আমরা জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন 43 বছর ধরে দিন থেকে বিভিন্ন ক্লাব, সংগঠন, সরকারি আধিকারিক, প্রতিবন্ধী মানুষ সকলকে নিয়ে দিনটা আমরা মর্যাদার সাথে পালন করি। তো এবছরও আমরা সেটা পালন করছি। অলরেডি আমাদের জেলা এবং জেলার বাইরে থেকেও অনেক প্রতিবন্ধী মানুষরা এসছেন, বিভিন্ন ওয়েলফেয়ার সংগঠকরা এসছেন, বিভিন্ন ক্লাব, স্কুল, কলেজ থেকেও ছেলেমেয়েরা এসছেন। দিয়ে সকলকে নিয়ে শহর পরিক্রমা করছি, প্রতিবন্ধীদের অধিকারগুলো যাতে পেতে পারে তার জন্য মানুষকে জানানো, মানুষকে অ্যাওয়ার করা। প্রতিবন্ধী কোনো দয়ার কি করুণার ব্যাপার নাই। সমাজের সমস্ত স্তরের মানুষের যেমন অধিকার আছে, এদেরও সমান অধিকার আছে। যে অধিকারগুলো থেকে এরা এখনও বঞ্চিত, সেগুলো যদি পেতে পারি তার জন্য আমরা জেলা প্রশাসনের কাছে একটা দাবিপত্র পেশ করবো 3টের সময়। এছাড়াও আমরা মিছিলের পরে খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রতিবন্ধীদের তৈরি একটা আমরা ভিডিও ফিল্ম তৈরি করেছি, সেটা আড়াইটা থেকে দেখাবো। তারপরে প্রতিবন্ধী ছেলেমেয়েরা নাচ করবে, গান করবে। তারপরে আমরা কিছু প্রতিযোগিতা হয়ে গেছে, সেগুলো পুরস্কারগুলো আমরা ডিস্ট্রিবিউট করব। পাশাপাশি আমরা 9 জন প্রতিবন্ধী মানুষকে আজকে সম্মানিত করব, তারা প্রতিবন্ধকতাকে জয় করে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। আর একজন মাকে দিব, যেই মা কষ্ট করে সন্তানটিকে ছোট থেকে বড় করছেন, লালন পালন করছেন, সেই মাকে তার অগাধ কী বলবো যে ইনভলভমেন্টের জন্য, ছেলেটাকে মানুষ করবার জন্য যে পরিশ্রম করেন, সেই পরিশ্রমের ফলস্বরূপ আমরা মাকেও একটা পুরস্কার দেব। ধীমান রায়ের রিপোর্ট। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও জলপাইগুড়ির এখনও অধিকাংশ টোটো চালক রাজ্য পরিবহন দপ্তরের রেজিস্ট্রেশন করাননি। টোটো চালকদের দাবি মেনে টোটো রেজিস্ট্রেশনের সময়সীমা 30 নভেম্বর থেকে বাড়িয়ে 31 ডিসেম্বর করা হয়েছে। বুধবার জেলা পরিবহন দপ্তর এবং পুলিশ শহরের পিডব্লিউডি মোড়ে টোটো অভিযান শুরু করেন। যদিও প্রশাসনের তরফ থেকে জানানো হয় এদিন টোটো চালকদের ধরপাকড় করা হচ্ছে না। সব টোটো চালকদের রাজ্য পরিবহন দপ্তরে রেজিস্ট্রেশন করাতে হবে বাধ্যতামূলকভাবে। এই বার্তাই তুলে ধরা হচ্ছে টোটো চালকদের দাঁড় করিয়ে। চলতি মাসের মধ্যেই টোটোর রেজিস্ট্রেশন সম্পূর্ণ না হলে রাজ্য পরিবহন দপ্তরের নির্দেশ মেনে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে দাবি। টোটো চালকরা পরিবহন দপ্তরের নির্দেশিকা না মানলে জরিমানা এবং ধরপাকড় করা হবে, এমনটাই ইঙ্গিত মিলেছে। এদিকে টোটো চালকদের দাবি, একাধিক টোটো শোরুম থেকে গাড়ির বিল পেতে অসুবিধা হচ্ছে। যে আপনারা জানেন, সবাই জানেন, এটা ই রিক্সা টোটো নিয়ে একটা নির্দেশিকা জারি হয়েছিল। আমরা 30 তারিখ তোমাদের সময় ছিল রেজিস্ট্রেশন করার জন্য। হ্যাঁ, কিন্তু আমাদের আবার ডিপার্টমেন্ট পরিবহন দপ্তর আবার ওনাকে এই ব্যাপারটাকে একটু বাড়িয়ে দিয়েছে। এটা হচ্ছে 31 ডিসেম্বর অবধি করে দিয়েছে। এটা 31 ডিসেম্বরে ওনাদেরকে এটা শেষ করতে হবে। আজকে আমার উদ্দেশ্যটাও তো ওনাদেরকে বোঝানো আর কি, কীভাবে রেজিস্ট্রেশন হয়, কোথায় রেজিস্ট্রেশন হয়, আর কত অবধি আছে, সমস্ত এটা বোঝানো হচ্ছে। এটা জাস্ট ওনাদেরকে সেন্সিটাইজ করা, ওই জন্য আমরা টোটো আলাদার কি বলা হচ্ছে না, ওনারা করবেন, ওনারা সময় চাচ্ছেন, ওনারা করবেন। ওনারা সময় চেয়েছিলেন, ওনারা সময় গভর্নমেন্ট সময় দিয়ে দিয়েছে, উনি করেন। তা আজকে কি টোটো আলাদাকে ধরে বলা হচ্ছে কি? জান ওনাদের জাস্ট ধরে না, জাস্ট ওনাদেরকে বলা হচ্ছে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলেন। রেজিস্ট্রেশন করতে কি লাগছে এখন? কি রেজিস্ট্রেশন করে আপনার যেখানে আপনার ই রিক্সা আছে তো শোরুম হয় করতে হবে আপনার, ওটাই। আর টোটো হচ্ছে আপনার যে পাবলিক পোর্টাল আছে, ওনারা ওখানে নিজেরাই করতে হবে। নিজেরা কি বললো আজকে ধরে? বললো রেজিস্ট্রেশন করতে হবে। হ্যাঁ, কি করবেন এখন? করতে হবে এখন, যদি সবাই যদি করে তাহলে করতে হবে, চলতে হবে। কাজ তো নাই জলপাইগুড়িতে, ঠিক, অন্য তো কোনো কাজ নেই, আমরা যে কাজ করব। ঠিক আছে, ঠিক আছে, আমাদের এটার উপরে আমাদের সংসার। আমাকে বললো যে রেজিস্ট্রেশন করতে হবে,
খুব শীঘ্রই 30 তারিখ পর্যন্ত টাইম আছে, 15 দিনের মধ্যে করতে হবে। কিন্তু ঘটনা হচ্ছে আমার যেখান থেকে যেই শোরুমের থেকে আমার টোটোটা নেওয়া, ওনার কাছে গেছিলাম, উনি বলছে কি নিছো, এখন আমি কোনো কথা শুনবো না। ফোন নাম্বার নিয়ে ফোন করলাম, 4-5 বছর হয়ে গেছে, আমি হবে না, আরটিও স্যারকে বলো যে এরকম করে হেজাচ্ছে, তা আমরা যাবো কোথায়? আমার কাছে জিএসটি পাকা বিল আছে, কাগজও আছে। আমার হচ্ছে মিনি মেট্রো টোটো, সেই টোটোটা আরটিও অফিসে আমার ওই কোম্পানিটা আছে, আমি পাবো পারমিশনটা, কিন্তু আমাকে হেজাচ্ছে। আমি কোথায় যাবো বলেন তো? গরিব মানুষ, 400-500 টাকা ইনকাম হয়, এইভাবে যে আরটিও অফিস বলে শোরুম যাও, শোরুম বলে আরটিও অফিস যাও, তো যাবোটা কোথায়? টাকা দিব কাকে? আর না আরটিও নিচ্ছে, না শোরুম আমার নিচ্ছে, এবার যাবো কোথায়? এটি আমাদের একটা সমস্যা। আপনাদের কাছে আমাদের দয়া করে হাত ধরে আবেদন, আপনারা একটু সবাইকে একটু বলে দেন, আমাদেরকে বুঝ করা হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বৃহস্পতিবার 4 ডিসেম্বর জলপাইগুড়িতে শুরু হচ্ছে 37তম জলপাইগুড়ি জেলা বইমেলা। বুধবার সাংবাদিক বৈঠক করে বই মেলাকে কেন্দ্র করে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তারই ঘোষণা করা হলো পুরসভার তরফ থেকে। এদিন পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, এবছর 37তম বই মেলা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হতে চলেছে। শোভাযাত্রায় থাকছে বিভিন্ন স্কুলের পড়ুয়া থেকে শুরু করে বিশেষ মান্য অতিথিবর্গ। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও সামিল হবেন, থাকবেন গ্রন্থাগার মন্ত্রী। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে কলকাতা শিল্পীদের পাশাপাশি কবিরাও থাকছেন। কবিদের নিয়ে সম্মেলন হবে। এবছর বইমেলাকে কেন্দ্র করে বিভিন্ন রকমের উদ্যোগ নেওয়া হচ্ছে। যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় 37তম জেলা বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে আগামীকাল 4 ডিসেম্বর থেকে, এবং সেটা ফরিন্দেব স্কুল খেলার মাঠে। এবং এখানে আমরা কালকে একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে দুপুর 12টায় জলপাইগুড়ি পৌরসভার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বেরোবে। সেখানে স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা, কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে যারা বইয়ের অনুরাগী, ছাত্র ছাত্রী, স্কুল কলেজের, তারপরে হচ্ছে স্বনির্ভরতার সাথে যারা যে মহিলারা নিজেদেরকে যুক্ত করতে পেরেছেন, সেই সেলফ হেল্প গ্রুপের মহিলারা, বিভিন্ন আধিকারিকরা, এবং আমাদের যে বিরাট কমিটি আছে পৌর, ওই যে ওয়ার্কিং কমিটি থেকে শুরু করে আমাদের বিভিন্ন সাব কমিটি, যেমন আমাদের রিসেপশন সাব কমিটির ভাইস চেয়ারম্যান হচ্ছে আমাদের জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান হচ্ছে সন্দীপ মাহাতো, রিসেপশন সাব কমিটির হচ্ছে উনি কনভেনার, এরকম অনেকগুলো কমিটি রয়েছে। তারা সবাই এখানে উপস্থিত থাকবেন, এবং সমস্ত কাউন্সিলররা, জনপ্রতিনিধিরা এই র্যালিতে উপস্থিত থাকবেন। তারপরেই এই র্যালি শেষ হবে আপনার 3টের মধ্যে শেষ হয়ে যাবে, এবং তারপরেই আমরা 3:30টার মধ্যে আমরা ইনঅগারাল প্রোগ্রাম শুরু করব। মাননীয় মন্ত্রী সিদ্দিকাল উল্লাহ চৌধুরী আসছেন, যিনি গ্রন্থাগার মন্ত্রী, এবং তার সাথে মানুষ হতেই মানুষ আসে, বিরুদ্ধতায় ভিড় বাড়ায়, তুমিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়, শ্রীজাত বন্দ্যোপাধ্যায় আসছেন উদ্বোধক হিসাবে। এবং এছাড়া এই প্রথম জলপাইগুড়ি জেলার বইমেলার ইতিহাসে আমি চেয়ারম্যান হিসেবে ওয়ার্কিং সেক্রেটারি হয়েছি, একটা উদ্যোগ নিয়েছি যে 4 দিন 7, 8, 9, 10 4 তারিখ থেকে শুরু হচ্ছে। এবার সেমিনার হচ্ছে বাংলা ভাষাকে নিয়ে, বা আমাদের থিম আছে বাংলা ভাষার ঐতিহ্য রক্ষা। এবং একই সাথে আপনাকে একটা কথা আমরা বলি, সেটা হচ্ছে যে সেমিনারে কলকাতা থেকে বিশিষ্ট বক্তারা আসছে, এবং তাদের যাতায়াত, থাকা খরচা সব ব্যবস্থা কিন্তু আমরা করছি। এবং একই সাথে আপনাদের 4 দিন এমনি তো লোকাল আর্টিস্ট যারা আছেন তাদের প্রতিভার ট্যালেন্ট হান্ট হবেই, প্রতিভার অন্বেষণ, কিন্তু 7, 8, 9, 10 কলকাতার থেকে বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা আসছেন, যেমন সুচিস্মিতা চক্রবর্তী আসছেন, প্রণব বন্দ্যোপাধ্যায় আসছেন, উর্মি আসছে 10 তারিখ, দোয়েল গোস্বামী আসছেন। এরা কিন্তু একটা বাংলা গান আর হিন্দিতে যদি কখনো করে গজল টজল, একটা মানে স্ট্যান্ডার্ড প্রোগ্রাম। এছাড়া কবি সম্মেলন, এবং বই হচ্ছে আপনাকে সমস্ত ধরনের জটিলতা, হিংসা, সমস্ত কিছুর থেকে যদি আপনি মনের মুক্তির সন্ধান চান, তাহলে বই হচ্ছে শ্রেষ্ঠ জায়গা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট।
নদীর ওপর একটি সেতুই বদলে দিয়েছে সব। ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলার পিছনে যার অবদান সব থেকে বেশি, সেই মূর্তি নদীর উপরে নবনির্মিত সেতু শীঘ্রই খুলে দেওয়া হবে। আর এতেই আনন্দে আত্মহারা পর্যটক থেকে স্থানীয় মানুষ এবং পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ডুয়ার্সবাসী। উল্লেখ্য, গরুমারা জাতীয় উদ্যানের ঠিক বুক চিরে বয়ে যায় পাহাড়ি নদী মূর্তি পর্যটন কেন্দ্র থেকে মূর্তি সেতু পেরিয়ে গভীর জঙ্গল পথে খুনিয়া মোড় পর্যন্ত ছিল যাতায়াত। তবে বিগত কয়েক বছর ধরে নতুন সেতু নির্মাণের কাজ চলায় একদিকে যেমন সমস্যায় পড়তে হয়েছে স্থানীয়দের, ঠিকভাবেই দেশ বিদেশের পর্যটকরা বঞ্চিত হয়েছেন মূর্তি সেতু দিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করে বন্যপ্রাণী দর্শন থেকে। আসন্ন বড়দিনের সময় থেকেই পর্যটকদের ঢল নামবে ডুয়ার্স জুড়ে। পর্যটকদের ভিড়ের কথা মাথায় রেখে খুব শীঘ্রই মূর্তি সেতু খুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে, আর তাতেই বেজায় খুশি সবাই। ব্রিজ চালু হলে পর্যটকদের প্রচুর সুবিধা হবে, ভীষণভাবে। যেমন মূর্তি ব্রিজ বন্ধ থাকার জন্য আমাদের যে গরুমারা ন্যাশনাল পার্কের একটা ভালো ওয়াচ টাওয়ার, চন্দ্রচূড় ওয়াচ টাওয়ার বন্ধ হয়ে আছে। চন্দ্রচূড় ওয়াচ টাওয়ার খুলবে, ভালো সাইট সিন হয় ওখানে, পর্যটকের অনেক কম খরচে ভালো একটা ওয়াচ টাওয়ার বন্ধ হয়ে আছে, এটা খুলবে। এছাড়াও বিশেষ করে মূর্তি একটা আলাদা পর্যটন কেন্দ্র। এই ব্রিজটাকে কেন্দ্র করে অনেক পর্যটক এখানে ঘুরতে আসে। আর এই দিক থেকে নাগরাকাটা সোজা হয় জল, এবং কি শিলিগুড়ি থেকে যারা যাতায়াত করে কিংবা মূর্তি হয়ে যাতায়াত করে, কিংবা এখানকার যারা স্থানীয় মূর্তি এলাকায় যে পর্যটকরা যে এখানকার রিসর্টে থাকে, এদের এখন এক চক্কর চালসা হয়ে ঘুরে যেতে হচ্ছে। আর মূর্তি ব্রিজটা হওয়ার যদি মানে কমপ্লিট হয়, এই ব্রিজটা হওয়ার পর থেকে তখন এই যে আমাদের মূর্তির যে রাস্তাটা আছে জঙ্গলের মাঝখান দিয়ে যাবে, এই রাস্তাটা একটা সৌন্দর্যতা আলাদা। আর এই রাস্তাটা দেখার জন্যই, এই উপভোগটা নেওয়ার জন্যই অনেক পর্যটক এখানে। কবে নাগাদ ব্রিজ চালু হতে পারে বলে আপনার খবর? আপনাদের জানুয়ারি থেকে চালু হওয়ার কথা, নতুন বছরে, এই আগামী 2026 জানুয়ারিতে হওয়ার কথা। এটা একটা বিরাট, আমরা যেইটা তৈরি করেছি গরুমারা ট্যুরিজম ওয়েলফেয়ারের সঙ্গে মূর্তি যে আছে, মূর্তি ব্রিজটা একটা বিরাট যে জিনিস, যেটা গভর্নমেন্ট আবার নতুন করে তৈরি করছে, সেই জিনিসটা যদি তৈরি হয়ে যায়, এটা দারুণভাবে সাড়া ফেলবে। সারা ডুয়ার্সকে একটা নিয়ে একটা সুন্দর সাড়া পড়বে। আমাদের সুন্দর প্রজেক্ট হচ্ছে এটা। এবারে কবে চালু হবে কি? এটা আগামী জানুয়ারির দিকে ফার্স্টেই চালু হওয়ার কথা চলছে, কাজও প্রোগ্রেস চলছে। আপনারা গিয়ে নিজেরাও। টুরিস্ট বাড়বে কি মনে হয়? হ্যাঁ, টুরিস্ট বাড়বে। এটা হলে টুরিস্ট বাড়বে, আকর্ষণ নিশ্চয়ই হবে। আরও একটা জিনিস আমি মাঝখানে দিয়েছিলাম, যেমন বেঙ্গল সাফারি এখানে আমাদের আছে শিলিগুড়িতে, সেরকম আমি বলছিলাম আমাদের এই যে খড়িয়ার বন্দরটাকে যদি আমরা ডুয়ার্স সাফারিতে নিয়ে আসতে পারি, ডুয়ার্স সাফারি হলে এখানকার ট্যুরিজমের বিরাট প্রসার হবে। কারণ ওটা পড়ে গেছে আপনার একদম শিলিগুড়ির বুকে, আর এটা ডুয়ার্সের দিকে কিছু নেই আমাদের এই জায়গাটা সেরকম দেখার জন্য। খালি ফরেস্টে ওই আমাদের সাফারি ওই ইয়েতে টাওয়ারে বসিয়ে দেওয়া, তার থেকে এখানে যদি ওইরকমভাবে একটা কিছু প্রজেক্ট হয়ে যায়। আমরা ডিমান্ড করেছি, আমি 2 বার দিয়েছিলাম ইয়েতে, সেন্ট্রাল গভর্নমেন্টকেও দিচ্ছি, রাজ্য সরকারকেও দিয়েছি। আগামীতে আমরা এটা নিয়ে বড় একটা ব্যাপার করব আশা করছি। ভ্রমণপ্রিয় বাঙালির সর্বকালের পছন্দের গন্তব্য পাহাড়ের রানী দার্জিলিং, আর চর্চিত সেই টয় ট্রেন তো আছেই। তবে আরও একটি কথাও আছে, ডিসেম্বর কবে আসবে সুবর্ণা? দার্জিলিং যাব। পাহাড়ে যতই ঠান্ডা বাড়ছে, পর্যটকদের ভিড়ও বাড়ছে তত। দেশ বিদেশ থেকে আসা পর্যটকরা দার্জিলিং ভ্রমণে এলে বিশ্ববিখ্যাত টয় ট্রেনে চাপবেন না, তেমনটা হয় না। অনেক পর্যটক এনজেপি থেকেই টয় ট্রেনে উঠে দার্জিলিং পর্যন্ত যাত্রা করেন। আর যদি এনজেপি থেকে টয় ট্রেনে উঠতে নাও পারেন, দার্জিলিং এসে দার্জিলিং হিমালয় রেলওয়ের জয় রাইড তারা করেই থাকেন। এই রাইডটি দার্জিলিং রেলওয়ে স্টেশন থেকে বাতাসিয়া লুপ হয়ে ঘুম রেলওয়ে স্টেশন পর্যন্ত যায়, সেখান থেকে আবার দার্জিলিং রেলওয়ে স্টেশনে ফিরে আসে। বর্তমানে দার্জিলিং থেকে এনজেপি পর্যন্ত একটি ডিজেল ইঞ্জিন এবং এনজেপি থেকে দার্জিলিং পর্যন্ত আরও একটি ডিজেল ইঞ্জিন চলাচল করে। তবে জয় রাইডের জন্য আছে 9টি ডিজেল ইঞ্জিন, পাশাপাশি 4টি স্টিম ইঞ্জিন, যা প্রতিদিনই চালু থাকে। পর্যটকদের বাড়তি ভিড়ের কথা মাথায় রেখে এবারে আগামী কয়েকদিন আরও কিছু ডিজেল ইঞ্জিন যোগ করার পরিকল্পনা রয়েছে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সূত্রে এমনটাই খবর সামনে এলো, যা পর্যটকদের জন্য নিঃসন্দেহে বিরাট বড় একটি চমক।
পাহাড় তো সবসময় প্রতি বছরই আমাদের পাহাড় টানে, পাহাড়ের টানে আমরা প্রতি বছর শীত গ্রীষ্ম 12 মাস কোনো দিকে তাকাই না, ছুটি পেলেই আমরা চলে আসি পাহাড়ে। আর দার্জিলিং হচ্ছে হিল কুইন, সো দার্জিলিংয়ের এই যে মেঘ এবং রৌদ্রের যে খেলা, এটা আমাদের কাছে একটা বিশাল ব্যাপার। আমরা যত অসুবিধায় থাকুক না কেন তার মধ্যে ছুটি ছাটা নিয়ে ঠিক চলে আসি পাহাড়ে। আর টয় ট্রেন আমাদের কাছে তো একটা হিমালয়ান রেলওয়েজ হচ্ছে আমাদের হেরিটেজ, যেটা এখনো পর্যন্ত আমাদের এখানে ইন্ডিয়াতে বজিয়ে রেখেছি। তো আমরা এই টয় ট্রেনে এখান থেকে উঠে সামনে রয়েছে ঘুম স্টেশন গিয়ে নেমে যাব। আমি বর্ধমান থেকে এসেছি, এখানে ঘুরতে বেড়াতে এসে খুব ভালো লাগছে, খুব এনজয় করছি আমরা। ঠান্ডা কেমন লাগছে? ঠান্ডা মোটামুটি, খুব বেশি না। প্রথমবার এসেছি আমি। মানে বাতাসিয়া লুপ, ঘুম স্টেশন এসব দেখে আমরা পুরো মুগ্ধ। আমরা বর্ধমান থেকে এসেছি, এলআইসি অফিস থেকে এসেছি, এলআইসি ট্যুরে। আমরা দারুণ এনজয় করছি সবাই মিলে। খুব ভালো লেগেছে, খুব সুন্দর জায়গা। আমরা বর্ধমান থেকে এসেছি, আমাদের খুব ভালো লাগছে দেখে। এটা প্রথম ভিজিট? হ্যাঁ, এই প্রথম। আমরা এলআইসি থেকে এসেছি, আমাদের 4 তারিখে একটা প্রোগ্রাম আছে, সেই জন্য আমরা 15 জন এসেছি। ঠান্ডা তো বেড়ে গেছে, কিছু প্রবলেম হচ্ছে না? না না, কোনো অসুবিধা হচ্ছে না। मैं फर्स्ट टाइम जो है अभी दार्जिलिंग आया हुआ था और टॉय ट्रेन का जो है बहुत ही अच्छा एक्सपीरियंस रहा, वर्थ इट है ये। बहुत ही नॉट मच एक्सपेंसिव है लेकिन बहुत ही अच्छा है। और इसका जो है आई थिंक जो है सबको जो है यहाँ आके जो है इसका एंजॉय करना चाहिए। बहुत ही अच्छा है, ये एक हेरिटेज है, बहुत ही पुराना चीज़ है। तो आई थिंक जो है सबको ठंड कितना लग रहा है? अभी जो है बहुत ही नॉर्मल ठंड है। हम अपने बेबी को भी लेके आए हैं, वो 2 साल का है, छोटा सा, तो वो तो अभी सो रहा है। तो सब नॉर्मल है, सबको आना चाहिए। अभी तो अच्छा मौसम है, बहुत अच्छा लगा, बहुत अच्छा लगा। एंजॉय किया, बहुत एंजॉय किया। और इसको और भी डेवलपमेंट हो जाने से ये टूरिज्म डेवलपमेंट बहुत हो जाएगा इसका। दंगल से अलग हो जाना चाहिए और भी सेंट्रल गवर्नमेंट को और भी काम करके बढ़िया बनाना चाहिए। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। লিস্টে নাম আছে কিন্তু নাম নেই পোর্টালে, হতাশায় বিএলও সঞ্জয় কুমার ঘোষ। নজরে জলপাইগুড়ি পুরো এলাকার উন্নয়নে বরাদ্দ প্রায় ৩৯ কোটি টাকা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।